ব্যাপারটা যারা একটু ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে ঘাটাঘাটি করে তারা এই বিষয়গুলো দেখতে পায়, মানে বিষয়টা অনেক বিশালই কমন ব্যাপার। যে যেমন বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে, নেপালের ক্ষেত্রেও হয়েছে, শ্রীলঙ্কার ক্ষেত্রেও হয়েছে, যে যখনই বেকারত্বের হার বাড়তে থাকে তখন যে কোনো একটা বিষয় নিয়েই শুধু প্রতিবাদে নেমে যাওয়া যায়, এবং সেক্ষেত্রে সরকারের উপরেও যথেষ্ট পরিমাণে চাপ তৈরি করা যায়। এখন বেকারত্বের হার বাড়বে কেন, এটাও তো সরকারের ব্যর্থতা হিসাবে বলা যেতেই পারে, কিন্তু এই কথাটি একদম ভীষণই সরলীকৃত ব্যাপার হয়ে গেল। কারণ যদি আমাদের দেশের ক্ষেত্রেই দেখতে হয়, তবে আমরা কেন চায়না, সাউথ কোরিয়া বা জাপানের মতন হতে পারলাম না? তার একটাই কারণ, যে যখন গ্লোবালাইজেশনের সময় ছিল তখন আমাদের ভারতবর্ষের যে সরকার ছিল, তৎকালীন সরকার, সেটা কোন সাল, 1990-এর আগে থেকে একদম স্বাধীনতার থেকে 1990 পর্যন্ত যতগুলোই সরকার ছিল তারা যে কোনো সময় চাইলেই জিনিসটা করতে পারতো, অথচ তারা কেউ করেনি। মানে কেউ সেরকমভাবে রিস্ক নেয়নি, খুব সেফ খেলেছে সবাই, যে জনগণের মন জুগিয়ে চলেছে। এটা গণতন্ত্রের একটা খুবই খারাপ দিক। যদি আমাদের দেখতে হয় চীন, সাউথ কোরিয়া বা জাপান, এদের ক্ষেত্রে যে এরা কী করে এত ভালো জায়গায় পৌঁছালো, এরা আমেরিকান টাকা নিয়েছিল, তাদের দেশে ইনভেস্ট করেছিল, তাদের দেশের চিপ লেবারকে কাজে লাগিয়ে আমেরিকাকে জিনিসপত্র সাপ্লাই দিয়েছিল, আমেরিকা ওদের ডলার দিয়েছিল, সেই ডলারের মাধ্যমে। আরও এটার জন্য ওই আগের একটা ভিডিও আছে যে টাকা কী করে কাজ করে, সেই ভিডিওটা দেখলে আরও ভালো বোঝা যাবে যে তারপরে সে টাকাটা নিজেদের দেশে ইনভেস্ট করে এবং ভালো ভালো ইনস্টিটিউশন তৈরি করে, সেখান থেকে এখানে একটা বিষয় বলে নেওয়া দরকার যে ট্যালেন্টটা খুবই, মানে সব জায়গায় ঠিক মানে সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকে। এমন না আমি যে এই যা কথাবার্তা বলছি, আবহাওয়ায় বলছি, এগুলো যথেষ্ট তথ্য দ্বারা সমৃদ্ধ। কেউ যদি চায় আমি তাহলে দিতে পারি। তো মানে বলতে চাইছি, যে কোনো দেখা গেল 10 লক্ষ লোকের মধ্যে সমান পরিমাণেই ট্যালেন্ট থাকবে, সেটা অর্থনৈতিক বা আর্থসামাজিক যে কোনো ক্ষেত্রের মধ্যেই হবে। মানে গরিবদের 1 লক্ষ গরিবদের মধ্যেও যে পরিমাণ ট্যালেন্টেড বাচ্চা থাকবে, বড় লোকদের ক্ষেত্রেও একই পরিমাণ থাকবে। তো যেমন আমেরিকাতে তো এই জিনিসটা খুব চলও রয়েছে, যে কারো রিকমেন্ডেশন নিয়ে আসা, সেক্ষেত্রে তো জিনিসটা খুব খারাপ হওয়ার কথা ছিল, যে বিষয়টা তো খুব একটা ভালো হবে না। সে কেউ যদি কারো রিকমেন্ডেশন নিয়ে এসে কোথাও মানে ভালো জায়গায় পড়তে পারে বা কিছু করতে পারে, তো এটা ভালোই বা কোন দিক থেকে না, একজন হয়তো যোগ্য প্রার্থী সে জায়গা পেল না, কিন্তু ওই জিনিসটা তো ঠিকঠাক মতন এগিয়ে চলেছে। কিন্তু কেন এগিয়ে চলেছে? কারণ ট্যালেন্টের সমানভাবে ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে? এটা আমি সরলীকৃতভাবেই বলছি, কিন্তু এগুলো তথ্য দ্বারা সমৃদ্ধ রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই অবধি তো গেল। তো তো ওরা তৎকালীন সময়ে এরকম বিদেশি পুঁজি নিয়েছিল, কিন্তু ভারতবর্ষ নেয়নি, এবং জাস্ট রেস্ট্রিক্ট করে রেখেছিল। 1990-এর পর থেকে ভারতবর্ষে প্রাইভেট ক্যাপিটাল আসা শুরু হয়, এবং ততদিনে যথেষ্ট দেরি হয়ে গেছিলো। তখন গ্লোবালাইজেশন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, এবং পরবর্তীতে যখন আরও উদার হয় সরকারগুলি, তখনও অত সময় ছিল না, এখনও যেরকম সময় নেই। যদি একটি শর্ত আছে এখানে, যে যদি এআই কিছু মানে এফিসিয়েন্সি খুবভাবে না বাড়াতে পারে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ সত্যিই খুব খারাপ। কারণ হবে অন্তত ম্যাথ তাই বলে, মানে গণিত তাই বলে যে মানে একে তো এআই এর ভীষণভাবে সাকসেসফুল হতে হবে, এবং ভারতবর্ষ যেন সেটাকে কম দামে ব্যবহার করতে পারে। ভারতবর্ষ কেন কম দামে ব্যবহার করতে পারবে তাই উত্তর নেই। হতে পারে হ্যাঁ আমেরিকান কোম্পানির সস্তায় দেবে, তো
দিলে তো ভালো, যদি ব্যবহার করতে পারে। তো আরেকটা বিষয় হতে পারে যে ওই দেশের কোনো প্রযুক্তি আমরা কপি করে নিলাম, এটা আরেকটা বিষয় হতে পারে। যদি দুটোর মধ্যে কোনোটা সফল হয় এবং দুটোরই ভালো সম্ভাবনা আছে, আর যদি দুটো সত্যি ফলপ্রসূ হয় তো তো খুব ভালো, নয়তো সত্যি খারাপ, মানে সত্যি খুব সমস্যা হবে। আর যেটা বলছিলাম, ওই প্রতিবাদকে কেন্দ্র করে মানে যে কোনো একটা বিষয় নিয়েই শুরু হয়ে যায় সেই দেশে দাঙ্গা। তো যেমন বাংলাদেশের ক্ষেত্রেও তাদের সরকারের বিরুদ্ধে কিছু ক্ষোভ ছিল, নেপালের ক্ষেত্রেও যেমন একটি ছিল যে কেন সে দেশের যারা ধনী ব্যক্তি আছে বা যারা নেতামন্ত্রী আছে তাদের ছেলেমেয়েরা কেন এত ভালো জায়গায় থাকবে, কেন তাদের মতো এত সাফার করবে না, তো সংগ্রাম করবে না। তো যে কোনো বিষয়কে নিয়ে এটা তৈরি হয়ে যেতে পারে। আর এইসব হয়তো ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনাই বেশি, যদি না বেকারত্বের হার ম্যানুফ্যাকচারিংকে খুবভাবে ভীষণভাবে বৃদ্ধি করে বেকারত্বকে কন্ট্রোলে আনা যায়। আর ভবিষ্যতে তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডও তো শেষ হয়ে যাচ্ছে, ভারতবর্ষের গড় বয়স এখনই প্রায় 30-এর কাছাকাছি, এবং ভবিষ্যতে আরও তাড়াতাড়ি সেটা শেষ হবে। এই অবধি থাক আপাতত।